টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি, যেটার ভেতরে নিচে এবং উপরে মিলে প্রায় 29টি গোপন সেল আছে। তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে 3 ফিট বাই 3 ফিট, যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত, যেগুলোকে কবর সেল বলা হতো। এরপরে অন্যান্য সেল আছে সেগুলো 10 ফিট বাই 3 ফিট, এবং দুটো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো। তার একটিতে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, তিনি 8 বছর সময় ধরে ওখানে বন্দী ছিলেন, এবং সেখানে এই বন্দিশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো, এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না। সেখানে ছিল স্টিলের মইয়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘোরানোর ব্যবস্থা ছিল। সেখানে চাবুক ছিল, যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল, ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল। দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো, অর্থাৎ বন্দীদের অনেকের হাত পা কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো। একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির 2 চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে, পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে, এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো। বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে। ভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল, কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দী রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে, স্বীকারোক্তি আদায় করা হয়েছে, মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। একই সাথে রোম স্ট্যাটিউটে বর্ণিত যে অপরাধের যে সমস্ত এলিমেন্টস অফ ক্রাইমস সেগুলো আমরা তুলে ধরেছি। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বর্ণিত গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে, আইনগত উপাদান আছে, সেগুলো তুলে ধরেছি, এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল, সেগুলোর শুনানি তারা করেননি। তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে। আদালত তাদেরকে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14ই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন। কিন্তু এর মধ্যে র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসেবে আজকে হাজির আছেন তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আদালত সেটা নামঞ্জুর করেছেন। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন, যেগুলোকে ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয়, মানবতা বিরোধী অপরাধ বলা হয়। সেই অপরাধগুলো সংগঠন করেছেন। সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না।